এটি জীবনের সেরা সময়। সুখ, সাফল্য আর কত কি এখানে অপেক্ষা করে। দাম্পত্য সম্পর্ক যদি এখানে সুস্থ থাকে তাহলে সবচেয়ে শক্তিশালী দাম্পত্য সম্পর্ক কিন্তু এই মিড লাইফেই হয়। আপনার উন্নতি, সুখ ও শান্তির জন্য কোথায় ছুটছেন জানেন কিছু? এই সময়টাতে মানুষ কিন্তু তার ক্যারিয়ারের সর্বোচ্চ জায়গায় অবস্থান করে। পরিবারের ভেতরেও তার ভেতরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সবচেয়ে বেশি থাকে। জীবনের এই পর্যায়টাকে কেউ কেউ ভুলভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন? আর বিশেষজ্ঞ ডক্টর এই ব্যাপারে কি বলছেন, চলুন জানা যাক। আমরা বলবো যে মিড লাইফ ক্রাইসিস বা মধ্য বয়সের সংকট বলে আসলে কিছু নাই, এটা আমাদেরই তৈরি করা। এই সময়টি থেকে কিন্তু আমরা মধ্য বয়সটাকে সংকট না বলে সম্ভাবনার একটি সময় বলতে পারি। আমরা যদি সংকটের জায়গাটিকে বলি, কেন এটিকে সংকট বলা হয় বা হতো, তাহলে আমরা দেখব এই বয়সটিতে মানুষের কিন্তু শারীরিক পরিবর্তন হয়, তার পেশাগত জীবনে একটা আর্থিক টানাপোড়েন তৈরি হতে পারে। এই বয়সটিতে সন্তানের অনেক সময় দূরে চলে যায়, সেই বিষয়গুলো মানুষের ভেতরে কিন্তু একটা একাকিত্ব তৈরি করতে পারে। পারস্পরিক সম্পর্কের জায়গাটিকে যদি খানিকটা ক্ষয় হয়ে আসে, শারীরিক সম্পর্কের জায়গাটি যদি একটু দুর্বল হয়ে আসে, তখন কিন্তু এই মিড লাইফ ক্রাইসিস বলে যে শব্দযুগলকে আমরা ব্যবহার করছি সেটি হতে পারে। কিন্তু এটি কিন্তু সকলের জন্য হবে তা কিন্তু নয়, বরং আমরা বলবো মিড লাইফ হচ্ছে মানুষের জীবনের সর্বোচ্চ একটি চূড়া। এই সময়টাতে মানুষ কিন্তু তার ক্যারিয়ারের সর্বোচ্চ জায়গায় অবস্থান করে। পরিবারের ভেতরেও তার ভেতরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সবচেয়ে বেশি থাকে, এবং দাম্পত্য সম্পর্ক যদি এখানে সুস্থ থাকে তাহলে সবচেয়ে শক্তিশালী দাম্পত্য সম্পর্ক কিন্তু এই মিড লাইফেই হয়। ফলে এই মিড লাইফ ক্রাইসিস না বলে আমরা মিড লাইফের এই জায়গাটিকে সবচেয়ে বেশি সম্ভাবনার সময়, সবচেয়ে পটেনশিয়াল সময় হিসেবে বলতে চাই। সুতরাং এটি দুইভাবে ব্যাখ্যা করতে পারি। কেউ কেউ হয়তো বলতে পারেন এটি মিড লাইফ ক্রাইসিস, কিন্তু আমার দৃষ্টিতে এটি কিন্তু একটি সম্ভাবনার সময়, মিড লাইফ পটেনশিয়ালিটি আমি বলতে চাই। আমরা যদি সুস্থ স্বাভাবিক জীবন চর্চা করতে পারি, দাম্পত্য সম্পর্কটা যদি সুস্থ থাকে, তাহলে অবশ্যই ক্রাইসিসের পরিমাণ অত্যন্ত কম, সম্ভাবনাটাই অনেক বেশি। দাম্পত্য সম্পর্ক মধ্য বয়সে এসে নানান ধরনের সংকট নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমাদের কিন্তু কাজ হয় এই মধ্য বয়সের সম্ভাবনাগুলো তাকে দেখিয়ে দেওয়া। তার সংকটটাকে আমরা হয়তো খানিকটা লাঘব করতে পারি নানান রকম পরামর্শ দিয়ে, কাউন্সিলিং দিয়ে, কখনো ওষুধ প্রয়োজন হলে ওষুধ দিয়ে, পাশাপাশি কাপল থেরাপি লাগলে কাপল থেরাপি দিয়ে। কিন্তু আমাদের মূল কাজটা হয় এই সময়টাতে তাদের সামনে যে সম্ভাবনার ক্ষেত্রগুলো রয়েছে, যে দরজাগুলো রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে দেয়া। মধ্য বয়সের সংকট নিয়ে আমাদের কাছে প্রায়শই অনেকে আসেন। একজোড়া দম্পতির কথা আমরা বলতে পারি, তাদের সন্তান, একমাত্র সন্তান বিদেশ চলে যাওয়ার পরে তাদের সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনটা হঠাৎ খানিকটা ফিকে হতে শুরু করে। সন্তান যখন বাড়িতে ছিল তাদের সকল মনোযোগ ছিল কিন্তু সন্তানের উপরে। সন্তান চলে যাওয়ার পরে তারা একে অপরের দিকে মনোযোগ দিতে যেয়ে তারা একে অপরের নানান দুর্বলতাগুলো এবং দোষ ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করলেন, এবং খুব ছোট ছোট বিষয়ে তাদের ভিতরে একটা সংঘাত তৈরি হওয়া শুরু হলো। খুবই সামান্য বিষয়, খুব বড় বিষয় না, এমন কিছু নয় যে কেউ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এমন কিছু নয় কেউ বড় কোনো ভুল করেছেন, কিন্তু পরিবারের প্রাত্যহিক জীবনের ছোটখাটো আচরণগুলো তারা একে অপরের দিকে সহ্য করতে পারছিলেন না। পাশাপাশি সন্তান দূরে চলে যাওয়ায় তাদের ভিতরে কিন্তু একটা হতাশা, বিষণ্ণতা বা এক ধরনের আবেগ কাজ করছিল। এই জায়গাটিকে কিন্তু আমরা তাদের সন্তানের সহযোগিতা নিয়েছি, যিনি অনেক দূরে থাকেন, দেশের বাইরে থাকেন, এবং ভিডিও কলে তাকে যুক্ত করে তার বাবা মা অর্থাৎ আমাদের এই দম্পতিটিকে কিন্তু নানান ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা নিয়েছি। আমরা সেখানে কাউন্সিলর, মনোবিজ্ঞানীদের সাহায্য নিয়েছি, এবং সেইখানে সেই অ্যাক্টিভিটিসগুলো করার মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্কটাকে আরো যত্নবান করার মধ্য দিয়ে তারা 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আবার একদম স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরে এসেছে। প্রথম কথাই হচ্ছে আমরা নন জাজমেন্টাল থাকবো, তাদেরকে কোনোভাবে আমরা বিচার করব না, কাউকে কোনো দিকে আমরা দোষী সাব্যস্ত করব না, আমরা কারো পক্ষ নিয়ে নিব না। তারপরে তাদের ক্রাইসিসের জায়গাটিকে আমরা কারেক্টিভ মেজারে যাব না। আমাদের কিন্তু তাদের লাইফে পরিচালক বা ডিরেক্টরের ভূমিকায় যাওয়া যাবে না, তাদের লাইফে আমাদের মেন্টরিং এর ভূমিকায় যেতে হবে। সিদ্ধান্ত গ্রহণ কিন্তু তাদেরকেই নিতে হবে, আমরা সিদ্ধান্ত চাপিয়ে দেব না। এবং তাদের সামাজিক দক্ষতা বাড়ানোর জন্য পারস্পরিক যোগাযোগের পাশাপাশি সামাজিক যে বলয় আছে সেই বলয়ও তাদেরকে আমরা যুক্ত করব। চিহ্নিত করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে একে অপরের থেকে দূরত্ব চলে যাচ্ছেন, তার ভেতরে একটা কারণ উদাহরণ হিসেবে দিচ্ছি, ধরেন ডিভাইসের উপর খুব বেশি আসক্ত হয়ে পড়েছে, তখন তারা ডিভাইসটাকে খানিকটা কাট করে কিছুটা সময় ডিভাইসটাকে ডিটক্সিফিকেশন করে, যেটাকে আমরা ডিজিটাল ডিটক্সিফিকেশন বলি, সেটা করে তারা একে অপরকে সময় দেবেন। যদি দেখেন যে তাদের ভিতরে কোনো শারীরিক সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, তখন সেটির জন্য তারা প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করবেন। যদি দেখা যায় যে এই সময়টি তাদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কোনো দূরত্ব তৈরি হয়েছে, টাকা পয়সা নিয়ে, ক্যারিয়ার নিয়ে, একজন হয়তো চাকরি ছিল, চাকরিটা চলে গেছে, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি অনেকের মিড লাইফ ক্রাইসিস হচ্ছে, সেই জায়গাটিকে তারা কিন্তু একটু মিনিমাইজ করার চেষ্টা করবেন, মানে আগে যে পরিমাণ খরচ করতেন তার চেয়ে খরচের পরিমাণটা কমিয়ে নিয়ে আসবেন। আমরা বলি যে মিড লাইফের যেই ইস্যুসগুলি নিয়ে আমরা কথা বলি, সেটাকে সবসময় ক্রাইসিস বা সংকট হিসাবে যেন আমরা না দেখি। আমরা যেন এই মিড লাইফের ইস্যুগুলোকে আমাদের সম্ভাবনার বা নতুন করে জীবন শুরু করার একটি অধ্যায় হিসাবে মনে করি, কারণ মিড লাইফ হচ্ছে একজন মানুষের সর্বোচ্চ চূড়ায় থাকা অবস্থান, সবচেয়ে ভালো অবস্থান। সুতরাং এটিকে ক্রাইসিস এবং সংকট বলে আমরা যেন নেতিবাচকভাবে অভিহিত না করি, বরং এই সময়টাকে আমরা সম্ভাবনার সময় হিসাবে দেখি।